দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ব শরণার্থী দিবস আজ। 9 বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও সাড়া নেই মিয়ানমারের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 20 জনকে পুশিন চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ। সাভার ও আশুলিয়ায় বেড়েছে অপরাধ কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা নিয়ে স্থানীয়দের উদ্বেগ। এবারে বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেয়া 12 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জীবন কাটছে চরম অনিশ্চয়তায়। বিগত অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন সময় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের আকুতি, তারা ফিরতে চান নিজ ভূমিতে, শরণার্থী হিসেবে নয়, বাঁচতে চান সগৌরবে। আর সসম্পত্তি লই গরু সর লই রে গুদা হাড়ি লই রে, আর বেশি সুন্দর করে আসছিলাম। আরে মগের দেশ সরকারের জুলুম করিয়ে রে, আর তো দেশের নেলা লাগে আরে জুলুম করিয়ে রে দুঁড়াই যদি দেশত আসি রে, আর তেরফালের মাথার তলে গুড়া গুড়া করতে মাথার তলে আর থাকিতে বেশি মুশকিল হয়ে গিয়ে। ভয়াল স্মৃতি এখনো তাড়া করে জব্বার, হাসানুল্লাহ সহ লাখো রোহিঙ্গা শরণার্থীর। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সহিংসতার আগুনে পুড়ে গেছে তাদের ঘর, অনেকে হারিয়েছেন স্বজন। এমন পরিস্থিতিতে তারা 2017 সালের পর সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচানোর আকুতি নিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। চরম অনিশ্চয়তায় জীবন কাটছে রোহিঙ্গাদের। এক সময় তাদের নিজ দেশে নিরাপদ বাসস্থান থাকলেও এখন তারা শরণার্থী। কক্সবাজারে 34টি ক্যাম্পে ও ভাসানচরে মোট 12 লাখের বেশি রোহিঙ্গার জীবন কাটছে শরণার্থী হিসাবে। আর দেশের মাঝে 9 বছর তোনার আর বেশ সময়টা ওই গিয়ে গই আর বাংলাদেশ মারা তাকি বলে না স্যার, আর নিজের রাইট লিয়ে রে নিজের দেশের মাঝে আর সুন্দর করে যাই বললা বলি ইয়ার মাঝে আর রিপার্টিশন হইবলা সাইড আর রিপার্টিশন ওইখানে পারি আর তুই জলদি আর রিকোয়েস্ট করে দে আর জোরে দে আর রিপার্টিশন করে দি পারলা। বিগত অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাই শরণার্থী ক্যাম্পের প্রতিটি পরিবার ও ব্যক্তির চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। আমি অনুরোধ করব রোহিঙ্গাদেরকে সুরক্ষিত করা হোক। রোহিঙ্গারা যেখানে আছে সেইখানে তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের ওইখানে শিক্ষার ব্যবস্থা করে। প্রত্যাবাসন পরিস্থিতি এ পর্যায়ে বলার মতো তেমন কিছু নেই। নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছেন। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারেও প্রত্যাবাসন বিষয়টি উল্লেখ করেছে। আমার বিশ্বাস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের একটাই প্রত্যাশা, একদিন তারা ফিরবেন নিজ দেশে, ফিরে পাবেন জন্মভূমির মাটি ও আপন ঘর। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার গভীর রাতে বিএসএফ এই চেষ্টা চালায়। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আজ বেলা 12টার পরে তাদেরকে ফিরিয়ে নেয় বিএসএফ। এছাড়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার 2টি সীমান্তের শূন্যরেখায় 7 দিন ধরে আটকে আছেন ভারত থেকে জোর করে ঠেলে দেয়া 5 যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে 2 জন এবং ভুন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। এই 5 জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে নওগাঁর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। সীমান্ত নিয়ে শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় বেড়েই চলেছে অপরাধ কর্মকাণ্ড। আধিপত্য বিস্তার, মাদক কারবারি ও জমি নিয়ে বিরোধ সহ নানা কারণে অপরাধ সংঘটিত হচ্ছে। গ্রেফতারের পর অপরাধীরা জামিনে বেরিয়ে আসছে, এতে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। গত 20 মে আশুলিয়ায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে 2 ভাইকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, মাদক কারবার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্ক বেড়েছে শিল্পাঞ্চল জুড়ে।
গত ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত 5 মাসে সাভার মডেল থানায় মামলা হয়েছে 434টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন 1127 জন। একই সময়ে আশুলিয়া থানায় 503টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 1121 জন। উদ্ধার করা হয়েছে 12টি অস্ত্র। স্থানীয়রা বলছেন মামলা ও গ্রেপ্তার বাড়লেও কমেনি অপরাধ। আজকে ধরলেন, আবার 2 দিন পর ছাইরা দিলেন। এটা তো সমাধান না। সমাধান হইলে, স্থায়ী সমাধান হইলে জোরালো সিদ্ধান্ত নিতে হবে। একজন ইয়াবা বিক্রি করতেছে, এখন তাদের শেল্লার দিয়েছে ওই এলাকার নেতা। ধরলেও ধরে যাদেরকে চালান করে তারা আইনের ফাঁক ফোকর মানে গলিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে আবার আগের কাজে ফিরে আসে। এটা প্রশাসনের সমস্যা না জনগণের সমস্যা না রাজনৈতিক সমস্যা, এটা তো বলা মুশকিল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি অপরাধ দমনে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, জনগণ বলেন, রাজনীতিবিদ বলেন, সবাইকে পজিটিভ চিন্তায় নানা রকম অপরাধ প্রতিরোধ না করা যায়, তাহলে সাভার আশুলিয়ার মানুষ মারাত্মকভাবে অনিরাপদ হবে। সাভার ও আশুলিয়া এলাকায় 2টি থানা, 8টি পুলিশ ফাঁড়ি, র্যাব ও ডিবির কার্যালয় থাকলেও জনবল সংকটের কথা জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। সাভারে এই 80-90 লক্ষ মানুষের জন্য মাত্র থানা 2টি। এখানে যদি আমাদের একাধিকে আরও 2-3টি থানা অতিরিক্ত থাকতো, 5টি বা 6টি থানা থাকতো, সেক্ষেত্রে হয়তো আমরা বেশি মানুষকে আইনের আওতায় বা আইনের কাভারেজে আমরা নিয়ে আসতে পারতাম। পুলিশ বলছে শিল্পাঞ্চল এলাকায় অপরাধ দমনে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সার্কেল এসপি সহ যে আমাদের যে ডিবি থানা যে টিমগুলা, সেই টিমগুলোকে আমরা বেগবান করেছি। তারা কিন্তু প্রিভেন্টিভ পুলিশিংও করছে। অপরাধের মূল কারণ চিহ্নিত করে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি স্থানীয়দের। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। টাঙ্গাইলে একটি পরিত্যক্ত কূপে নেমে বাবা, ছেলে সহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। সকালে জেলার মধুপুরের তেলকি গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন বাবুল হাদিমা, তার ছেলে নেইমার রং এবং তাদের আত্মীয় রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেক। ফায়ার সার্ভিস জানায় কূপের গভীরতা আনুমানিক 9 থেকে 10 ফিট। সকালে ওই কূপের মধ্যে একটি ছাগল পড়ে যায়। পরে ছাগলটি তুলতে গিয়ে প্রথমে শিশুটি কূপের গর্তে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। তাকে তুলতে নেমে একে একে অপর 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। তাও যে পায়খানার রিং দিয়া ডাকনা দিয়ে থুইছিল, ওটার উপর দিয়ে আবার যে টিন দিয়া ডাকনা দিছিল। ওই সাগর বান খিবা করে নাপ মারে পড়ছে, ওই পড়াটা উঠাবার গেছে। উঠাবার গিয়ে এই যে একজনের পর এই 4 জন গেল। নেইমারেরও খবর নাই, দূর বাইরে গেছে আঙ্গর গেন্দার বাহে যাইয়া দেখি দে এ ভাই ও তো মনে করো 2 চঙ্গ মই আছে না, ময়ের 2 সিঁড়ি নামতে ও উপরে গেল। ছাগলটা পড়ে গেছে গা, ছাগলটা উঠা তুমি। ওই ছাগল উঠাইতে গেছে, ওখান থেকে তার কোনো মানে শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কথাবার্তা নাই। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে শিগগিরই ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি আরও বলেন, বেনজির আহমেদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের চাওয়া তথ্য পাঠানো হয়েছে। আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই বেনজির আহমেদকে ফেরত পাঠাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে স্থানীয় পুলিশের হাতে গ্রেফতার হন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতি সহ বিভিন্ন মামলার আসামি তিনি। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। সিনিয়র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক ব্যাগে করে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের মতো নওগাঁর 11টি উপজেলায় শেষের পথে খাল পুনর্খননের কাজ। এখন খালের 2 পাড়ে চলছে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ। সরকারের নির্বাচনী অঙ্গীকার সারা দেশের যে মরা খালগুলো রয়েছে সেই খালগুলো পুনর্খনন করে স্থানীয়দের আর্থসামাজিক কাজে উন্নয়ন সাধন করা। বিশেষ করে সারা দেশে এখন মরা খালগুলো পুনর্খননের কাজ চলছে। তার ধারাবাহিকতায় নওগাঁর 11টি উপজেলাতে বিভিন্ন
যে মরা খালগুলো রয়েছে সেই খালগুলো পুনর্খননের কার্যক্রম এখনো চলমান রয়েছে। বিশেষ করে এখন যে সকল খালগুলো পুনর্খনন করা হয়েছে সেই সকল খালে ইতিমধ্যে পানি জমতে শুরু করেছে, আর অনেক জায়গাতে অনেক স্থানীয় বাসিন্দারা হাঁস লালন পালন শুরু করেছে এবং খালগুলো যাতে টেকসই হয়, খালের পাড়গুলো যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায় সেই কারণে খালের যে পাড়গুলো রয়েছে সে পাড়গুলোতে বিভিন্ন ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ লাগানো হয়েছে। এছাড়া খালের দুই পাড় দিয়ে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি এখনো চলছে। এক কথায় এই খাল খননের মাধ্যমে নওগাঁর 11টি উপজেলার খাল সংলগ্ন বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু এখনই খাল থেকে উপকার পাওয়া শুরু করেছে। আগে এই খালে খনন ছিল না, পানি ছিল না, কিচ্ছুই ছিল না। এখন এই খাল খোঁড়ায়ে আমাদের বিরাট সুবিধা। আমরা এই খালের পানি দিয়ে জমি সেচতে পারি, মৌসুমী আবাদ করতে পারি। এই খালটি দীর্ঘ যাবৎ পূরণ হয়ে থাকে মাটিয়ে, তো এই খাল খননের কারণে আমাদের এই খালে পানি জমে থাকে, আমাদের বিভিন্ন উপকারী হচ্ছে, বা হাঁস লালন পালন করতেছি, বা বিভিন্ন আবাদ বুনারির দিক দিয়ে আমাদের সুবিধাজনক হচ্ছে। আগামীতে এই খাল থেকে তারা ব্যাপকভাবে উপকৃত হবে এবং আরও যেগুলো খালগুলো ছোটোখাটো জলাশয় আছে, নদীগুলোর আছে, সেগুলো যদি পুনর্খনন করা যায় তাহলে জলাশয় এবং নদীগুলো পুনর্খননের মাধ্যমে যেমন পানির প্রবাহটা বৃদ্ধি পাবে, মাঠের জলাবদ্ধতা দূর হবে এবং জলাশয় এবং নদীগুলোর পাশে যে বাসিন্দাগুলো রয়েছে তাদের আর্থসামাজিক উন্নতি ঘটবে। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল। দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের অন্যতম রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে আজীবন কাজ করে গেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে সই করা সমঝোতা স্মারকের শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ডে সফর করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, কিন্তু শেষ মুহূর্তে তার সফর স্থগিত হয়। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত থাকার কথা জানিয়েছে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। এই যুদ্ধবিরতির খবর প্রকাশের পর শান্তি আলোচনায় বসতে মার্কিন দূত উইটকফের সুইজারল্যান্ড সফরের তথ্য সামনে এসেছে। এর মধ্য দিয়ে ওয়েস্ট এশিয়ায় শান্তি আনতে আলোচনার পথে প্রাথমিক বাধা দূর হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় একাধিক এলাকায় একযোগে এসব হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, একটি পোস্ট অফিস ও একাধিক যানবাহন। হামলায় পাভলোহরাদ শহরে ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে জ্বালানির ট্যাঙ্কারে আগুন ধরে যায়, এতে ১ জন নিহত এবং ৪ জন আহত হন। ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ ফুটবলে হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ব্রাজিল সমর্থকদের মাঝে চলছে বাঁধ ভাঙা উল্লাস। নেচে গেয়ে সমর্থকরা অভিনন্দন জানান খেলোয়াড়দের। ভক্তদের প্রত্যাশা, হেক্সা জয়ের মিশনে আর কোনো ভুল করবে না আনচেলত্তির শিষ্যরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া চলছে সাম্বা ডান্স। হাজারো মাইলের দূরে সাও পাওলো পাকাইম্বু স্টেডিয়ামে ফ্যান ফেস্টে চলছে ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস। ম্যাথিউস কুনা জোড়া গোলের পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র করেন একটি গোল। হাইতির বিপক্ষে জয়ে এমন উৎসব যুক্তরাষ্ট্রের ডালাস ও টাইমস স্কয়ারেও দেখা গেছে ব্রাজিল ভক্তদের মাঝে। চমৎকার ম্যাচ জিতে পরের পর্বের খেলা নিশ্চিত করেছে আমরা। এই ফলাফল খেলোয়াড়দের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে।
প্রথম ম্যাচে ড্র করার পর হাইতির বিপক্ষে জয় যেন হলুদ জার্সি সমর্থকদের নান্দনিক ফুটবলে জয়গান। এই জয়ের ফলে কার্লো আনচেলোত্তির দল গ্রুপ সিতে 4 পয়েন্ট পেয়েছে। আগামী বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে গোল পার্থক্যে এগিয়ে থাকবে ব্রাজিল। এই জয়টা প্রত্যাশিতই ছিল। হাইতিও খুব ভালো দল, এখন সময় সামনে এগিয়ে চলার। ভিনিদের বলবো, চলো জয়ের পথে এগিয়ে যাই। এই জয়টি আমাদের পুরো দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে আমাদের আরেকটি ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে, সেখানেও জয়ের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। হাইতির বিপক্ষে জয়ের রেশ কাটতে না কাটতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি নিশ্চিত করেন 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেলেসাও মূল একাদশে ফিরছেন নেইমার জুনিয়র। তাতে ভক্ত সমর্থকদের মাঝে আনন্দের মাত্রা আরও বেড়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব শরণার্থী দিবস আজ। 9 বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও, সাড়া নেই মিয়ানমারের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 20 জনকে পুশিন চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ। সাভার ও আশুলিয়ায় বেড়েছে অপরাধ কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা নিয়ে স্থানীয়দের উদ্বেগ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।